সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ড কোশ্চেনের সৃজনশীল সমাধান নিয়ে। দেখো, আমরা প্রথমেই এখানে একটু লক্ষ্য করি, এই অঙ্কটা এসেছে আমাদের যশোর বোর্ড 2021 সালে। ওকে, আর এখানে আমাদের প্রথমেই বলা হয়েছে একটা উদ্দীপক। উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকে তোমার এখানে টোটাল আসলে 4টা বিন্দু দেওয়া আছে। দেখো, এ একটা বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। ওকে, এরপরে বলছে এটা 4টা বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখানে আমাদের কিন্তু উদ্দীপক ক্লিয়ার। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে। ক নাম্বার কোশ্চেন আমাদের বলেছে যে এখানে পি আর কিউ একটা বিন্দু আছে। এই বিন্দুগুলো কিন্তু তোমার হচ্ছে উদ্দীপকের বিন্দু না, এখানে তোমার হচ্ছে ওরা নতুন করে একটা বিন্দু বলে দিছে যে পি বিন্দু হচ্ছে 3,2, কিউ বিন্দু হচ্ছে 2,3। এই দুইটা বিন্দু দিয়ে যায়, এই দুইটা বিন্দু দিয়ে যায় বিন্দুগামী ঢাকাগামী বাস। তার মানে ঢাকা দিয়ে যায়, ঢাকায় যায়। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো, পি কিউ বিন্দুগামী মানে একটা সরলরেখা যেটা পি এবং কিউ উভয় বিন্দু দিয়েই যায়। ওকে, তার মানে একটা সরলরেখা দুইটা বিন্দু দেওয়া আছে। ওকে, তাহলে এই সরলরেখার সমীকরণটা তোমাকে বের করতে বলছে। সরলরেখার সমীকরণ, দুইটা বিন্দু আছে, সরলরেখার সমীকরণ বের করতে হবে। খুবই সহজ, খুবই ইজি। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে অলরেডি শিখে ফেলেছি। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে চলে যাব এখানকার। দেখো, ক নম্বরে হচ্ছে আমাদের দুইটা বিন্দু বলে দিছে। একটা বলছে পি বিন্দু, পি বিন্দুটাকে হচ্ছে আমরা চিহ্নিত করেছি কি দ্বারা বলতো, 3,2, আর একটা হচ্ছে 2,3। 3,2, এটা হচ্ছে 3,2, আর কিউ হচ্ছে 2,3। ওকে, আমার কিন্তু দুইটা বিন্দু দেওয়া আছে। এখন এই দুইটা বিন্দু ব্যবহার করে আমরা সরলরেখার সমীকরণ বের করব। তো ভাই, দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করার যে সূত্রটা আমরা জানি, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র। ঠিক আছে, সূত্রটা হবে কি বলতো, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 মাইনাস x2। দেখো, এটাই কিন্তু আমাদের হচ্ছে সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা সরলরেখা সমীকরণ বের করব। ওকে, তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ, এখানে এক্স আর ওয়াই কিন্তু এভাবে এক্স ওয়াই চলক আকারেই থাকবে। এক্স মানে হচ্ছে এক্স অক্ষকে বোঝানো হচ্ছে, ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষের মানকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি কিউ সমীকরণ, পি কিউ সমীকরণটা আমরা কিভাবে বের করতে পারি, y মাইনাস y1। তার মানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যেহেতু দুইটা বিন্দুই হচ্ছে কি x1 y1, একটা হচ্ছে x2 y2। প্রথমটা হবে আমার x1 y1, আমি একটু কাজ করি, এখানে ছোট্ট করে x1 y1 লিখে রাখি যেন আমাদের ভুল হওয়ার দুর্ঘটনাটা আর না হয়। ঠিক আছে, তারপরে x2 y2। খুব ভালো কথা, আমরা কিন্তু দুইটা বিন্দু লিখে ফেলেছি। এখন আমরা কি করব, এই অনুযায়ী বিন্দুগুলো বসাই দেব। ঠিক আছে, মানগুলো যে মানগুলো দেওয়া আছে। তো y1 মানে হচ্ছে কত, 2। আমরা পরীক্ষার হলে কি এভাবে লিখতে পারবো কিনা, হ্যাঁ অবশ্যই পরীক্ষার হলেও এখানে লিখতে পারবো। এখানে হচ্ছে একটা পেন্সিল ব্যবহার করে ছোট্ট করে এখানে লিখে ফেলবো, পরবর্তীতে দরকার হয় আমরা মুছে দিব। ঠিক আছে, তাহলে আমার আর ভুল হবে না। আর যারা একবারে বসাইতে পারি আমরা, তারা তো সুপার। y1 হবে হচ্ছে 2। ঠিক আছে, আর y2 কত হচ্ছে, y2 হবে আমাদের 3, x মাইনাস x1 কত হচ্ছে আমাদের 3, আর এটা হবে 3 মাইনাস 2। খুবই ভালো কথা। ঠিক আছে, এতটুকু রাখলেই আসলে হয়ে যেত, কিন্তু আমাদের একটু যেন সুন্দর দেখা যায় তাহলে ব্যাপারটা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। তার মানে 2 থেকে যদি তোমার -3 চলে যায়, তাহলে আমরা জানি যোগ বিয়োগে অবশ্যই বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। তার মানে এখানে 2 এর থেকে 3 অবশ্যই বড়, 3 এর আগে মাইনাস আছে, সেই জন্য আমরা উত্তরেও আগে মাইনাস দিয়ে দিব। আর 3 থেকে 2 গেলে কত, 1। এখানে 3 থেকে 2 গেলে 1, আর 3 এর আগে প্লাস, সেই জন্য এখানেও প্লাস। এখানে হচ্ছে x মাইনাস 3। ওকে, এখন হচ্ছে আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই, তাহলে আড়াআড়ি গুণ করে দিলে ব্যাপারটা কেমন হয়ে যাবে, এখানে হয়ে যাবে y মাইনাস 2, আর এখানে চলে আসবে হচ্ছে আমার মাইনাস এক্স প্লাস 3। আমি সবসময় বলেছি যে আমরা চেষ্টা করব এক্সকে অলওয়েজ পজিটিভ রাখার। ওকে, তাহলে সেটা দেখতে বেশি বেটার লাগে। তাহলে আমরা এই সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি, যেই পাশে আনলে এক্স পজিটিভ থাকবে সেই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এখানে হয়ে যাবে প্লাস এক্স, এটা প্লাস ওয়াই, আর এখানকার মাইনাস 2, আর এখানকার -3। সরি, -2 বলতে -3 লিখেছি, কিন্তু এখানে -2 হবে আর এখানে -3 ইজ ইকুয়ালস টু 0।
একটু সাজায় লিখছি, ওকে, একটু সাজায় লিখছি। এক্সটাকে আগে দিয়েছি, প্লাস ওয়াইটাকে একটু পরে, তারপর হচ্ছে -2 আর -3 ধ্রুবকগুলোকে পাশাপাশি। তাহলে x প্লাস ওয়াই -5 = 0। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কেউ যদি চায় তাহলে -5টাকে ওই পাশে নিয়েও লিখতে পারে, যে x প্লাস ওয়াই = 5, সেটাও হবে, সেটাও ভুল হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন চলে যাবো আমরা সরাসরি আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে। দেখি আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে কি বলা হয়েছে। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে, এ বি সি তিনটা বিন্দু আছে, যে তিনটা বিন্দু সমরেখ। সমরেখ মানে হচ্ছে কি, এই তিনটে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, একই সরলরেখার উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে একই সরলরেখার উপর অবস্থিত হলে দেখাও যে a = b, দেখাও যে a = b। আচ্ছা, তো ভাইয়া একটা জিনিস আমাকে মনে রাখা লাগবে, ঠিক আছে, যেহেতু আমরা অঙ্ক মুখস্থ করব না, আমরা অঙ্ক শিখতে এসেছি, তো অঙ্ক আমরা খুব ভালোভাবে শিখবো। ওকে, অঙ্কটা আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। তো শিখতে হলে ভাই আগে জানতে হবে কখন কোন সূত্রের আমাদের প্রয়োগ করতে হয়, কখন কি কথা বলা থাকলে, কি জানতে চাইলে আমরা হচ্ছে কোন সূত্রটা ব্যবহার করি। তো সবসময় মনে রাখবে ভাইয়া চারটা ওয়ার্ড মনে রাখবে, চারটা ওয়ার্ড। প্রথম ওয়ার্ড হচ্ছে কোণ, প্রথম ওয়ার্ড মনে রাখবে কোণ। দ্বিতীয়টা মনে রাখবে সমান্তরাল, সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল। এরপরে মনে রাখবে লম্ব, ঠিক আছে, এরপরে মনে রাখবে লম্ব, লম্ব, ঠিক আছে, লম্ব। আর 4 নম্বরে যে ব্যাপারটা তুমি মনে রাখবে সেটা হচ্ছে তোমার সমরেখ, সমরেখ। ভাইয়া আমাদের এই অধ্যায়ের অঙ্কে কখনো যদি এই চারটা ওয়ার্ডের একটাও থাকে, চারটা ওয়ার্ডের কোণ, সমান্তরাল, সমান্তরালের পরে লম্ব, লম্বের পরে কি সমরেখ, এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ডও যদি কোশ্চেনের মধ্যে থাকে তাহলে এটার একটাই অ্যান্সার হবে ঢাল। এটার একটাই অ্যান্সার হবে কি, সরলরেখার ঢাল। ঠিক আছে, চোখ কান বন্ধ করে ঢাল বের করে ফেলবো। এরপরে যা বলছে আমরা দেখে নিব যে কি বা কখন আমাদের এটা লাগবে। ঠিক আছে, এই চারটা ওয়ার্ড দেখলেই কি বের করে ফেলবা, সরাসরি ঢাল বের করে ফেলবা। ঠিক আছে, ভাইয়ের কথা তুমি মনে প্রাণে বিশ্বাস করার চেষ্টা করো যে এই তিনটা ওয়ার্ড থাকলেই সরাসরি চোখ কান বন্ধ করে ঢাল বের করে ফেলবা। এরপরে দেখা যাবে কি করা যাবে। ঠিক আছে, ঢাল বের করে ফেলবা। এটার তিনটার একটাই সমাধান, সেটা হচ্ছে ঢাল। কিভাবে এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ঠিক আছে, মনে থাকবে তো ঢাল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার তো ওই যে সমরেখ কথাটা তো বলে দিছে, সমরেখ, সমরেখ কথাটা তো আছে, তার মানে অবশ্যই ঢাল লাগবে। সমরেখটা যেহেতু আছে তার মানে অবশ্যই ঢাল লাগবে। ওকে, আর সমরেখ মানে হচ্ছে কি, যে দেখো একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপরে যদি তিনটা বিন্দু হয়, তিনটা বিন্দু, দেখো এই একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, একই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে এই বিন্দুত্রয় পরস্পর সমরেখ। বিন্দুত্রয় মানে তোমার হচ্ছে এই যে তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু একে অপরের সমরেখ, একই রেখার উপরে অবস্থিত। তো একই রেখায় হলে আমাদের যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এদের ঢাল আসলে সমান হয়, এদের ঢালটা কি হয়, সমান হয়। তার মানে একই সরলরেখার জন্য তুমি কখনো আলাদা ঢাল পাবে না, একই সরলরেখার জন্য তুমি কখনো আলাদা ঢাল পাবে না ভাইয়া। ঠিক আছে, তার মানে তোমার এইখান থেকে এই বিন্দুর ঢাল যা হবে, ধরো এখান থেকে আমি ঢাল ধরে নিলাম যে এ বি এর ঢাল, এ বি এর ঢাল, ঠিক আছে, ধরো মনে করি এ বি এর ঢাল হবে তোমার এম এ বি। ঠিক আছে, এই যে দেখো এম মানে যে ঢাল, ছোটদের এম দ্বারা আমরা ঢাল প্রকাশ করি, আর এ বি দ্বারা হচ্ছে এ থেকে বি বিন্দুর। ঠিক আছে, আর হচ্ছে এই যে এখানকার বিসি রেখার ঢাল, বিসি এর ঢাল। ঠিক আছে, বিসি রেখা বলতে একই রেখা কিন্তু বিসি বিন্দুর জন্য ঢাল ধরো, এটা কি হবে এম বিসি। এখন কথা হচ্ছে আমি কষ্ট করে এই যে ঢালটা, আমি ঢাল বের করার যে সূত্রটা আমি জানি, সেই সূত্রটা দিয়ে আমি আসলে এই যে দুইটা বিন্দু আছে এ বি আর হচ্ছে বিসি, এই বিন্দুগুলোর আলাদা আলাদা আমি ঢাল বের করব। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি দেখি ঢাল বের করার আমার ফর্মুলাটা আমি যেটা জানি,
ঢাল m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা আমরা জানি না ঢাল বের করার এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা একটু কষ্ট করে তোমার হচ্ছে এই যে এবি বিন্দুর ঢাল আর বিসি বিন্দুর ঢালটা বের করে নিব। ঠিক আছে, আগে ঢাল বের করে নিই, ঢালটাকে বের করে নিই। ওকে, আচ্ছা, তাহলে ঢালটাকে বের করে নেই, তারপরে আমরা অনেক আলাপ করব এগুলো নিয়ে। তাহলে হচ্ছে এ বিন্দু দেওয়া আছে a মাইনাস বি, লিখে ফেলি, এটা হচ্ছে তোমার ছোট হাতের a মাইনাস বি। ঠিক আছে, বি বিন্দুটা দেওয়া আছে মাইনাস বি কমা এ, আই গেস মাইনাস বি কমা এ দেওয়া আছে। সি বিন্দু দেওয়া আছে 1/a কমা মাইনাস 1/b। এই যে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে ভাইয়া ঢাল বের করতে বলছি, ঢালটা বের করে ফেলবো, চোখ কান বন্ধ করে ঢাল বের করে ফেলবো। এরপর দেখা যাক কোশ্চেনে কি বলছে। ঠিক আছে, সমরেখ বলছে মানে ঢাল, আগে ঢাল বের করব। ঠিক আছে, তারপরে বাকি কথা। তাহলে ঢালটা আমি যদি বের করতে চাই তাহলে হচ্ছে এখানে এটাকে আমি এখন x1 y1 ধরে নেই, এটাকে আমি ধরে নেই x2 y2। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার যদি y2 মাইনাস y1 সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, a মাইনাস মাইনাস বি, তারপরে এখানে কি হচ্ছে তোমার হচ্ছে মাইনাস বি মাইনাস এ। ওকে, এটাই হয় না? হ্যাঁ, এরপর আমরা একটু দেখি যে এটাকে আমরা চাইলে এতটুকু করতে পারি যে মাইনাসে মাইনাস এটা প্লাস বি হয়ে যায়, আর এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যায় বি প্লাস এ। ঠিক আছে, আর বি প্লাস এ কে আমরা একটু সাজিয়ে সুন্দরভাবে কিন্তু এ প্লাস বিও বলতে পারি। এটাকে কিন্তু আমরা সাজিয়ে এ প্লাস বিও বলতে পারি। ঠিক আছে, এটা তো আমরা জানি, আমরা বড় হয়ে গেছি, এগুলো আমাদের কাছে পানি ভাত। ঠিক আছে, একবারে হয়ে যাবে। কত হয়, -1। এ প্লাস বি যদি কেটে দেই তাহলে থাকবে -1। ওকে, এবার এটা একটু দেখি বিসি। হ্যাঁ, তাহলে এটা কত হবে বলো তো? এখন একটু নতুন করে আবার হচ্ছে বিন্দুগুলো একটু চিহ্নিত করে দিই। রাবার দিয়ে মুছে চিহ্নিত করে দিই। তাহলে এখন এটা হবে আমার x1 y1 আর এটা হবে নতুন x2 y2, যেহেতু বিন্দু নতুন। ঠিক আছে, তাহলে আমি যদি এই সূত্রটাই অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, -1/b মাইনাস a, আর এখানে হচ্ছে তোমার 1/a মাইনাস মাইনাস b। ওকে, এটা কিন্তু সূত্রের মাইনাসটা এখানেও সূত্রের মাইনাস লিখছি, আর স্থানাঙ্কের মাইনাস তো আলাদাভাবে বসবেই। ঠিক আছে, স্থানাঙ্কের আগে মাইনাস আছে বলে আমি সূত্রের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। এমন যদি আমরা করি তাহলে আমাদের ভুলই হবে। ওকে, আচ্ছা, এখন যে কাজটা দেখি, এইটা থাকলো, তারপরে হচ্ছে 1/a থাকলো, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল a। ঠিক আছে, এরপর এখানে আরেকটু ক্যালকুলেশন করা যায়, উপরে আমরা লসাগু করতে পারি, মানে ভগ্নাংশের যোগটা করব। এখন জাস্ট ভগ্নাংশের যোগ করব, তাহলে -1/b, এখানে হচ্ছে তোমার উপরে লসাগু কত হচ্ছে দেখি তো, উপরে যেহেতু নিচে b আর এখানে 1, তার মানে লসাগু হবে হচ্ছে b। আমার লসাগুটা হচ্ছে জাস্ট b, আর এখানে তোমার হচ্ছে ভগ্নাংশের যেই যোগ বা বিয়োগ যেটাই বলো না কেন, আমরা যেটাই করি না কেন, নিয়মটা কিন্তু একটাই, প্রথমে আগে লসাগু হরগুলার লসাগু করতে হয়। তাহলে বি আর এই এর নিচে যে 1 আছে, সেই বি আর 1 এর লসাগু বি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কি করতে হয় বলতো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে হর দিয়ে যদি এই যে এইটাকে যদি ভাগ করি, দেখো হর দিয়ে ভাগ করি, বি কে যদি হর দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 1, আর সেই 1 যদি উপরের যে -1 এর সাথে গুণ হয় তাহলে মাইনাস এককে 1। ঠিক আছে, তোমার কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। ওকে, এরপর দেখো এটা নিচে আছে 1, এই দেখো এটা নিচে আছে 1, আলাদা করে চেঞ্জ করে নিই। দেখো এটা নিচে আছে 1, এটা অদৃশ্য 1। ঠিক আছে, এই 1 দিয়ে যদি b কে ভাগ করি তাহলে হয় আমার b, আর সেই b দিয়ে যদি উপরে -a কে গুণ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, ab মাইনাস ab। আশা করি বোঝা গেছে, ছোটবেলায় করে ফেলছি, এই ক্লাস 5 থেকে পারি এগুলো আমরা। ঠিক আছে, আবার দেখো এই দুইটার লসাগু কত হবে, a, দুইটার লসাগু। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটু হচ্ছে, এখানে হবে তোমার b হবে, এটা
এটা অ্যাকচুয়ালি বি হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সেটা আমি এখন ঠিক করে নিয়েছি। এখন হচ্ছে এ দিয়ে যদি তুমি এ কে ভাগ করো তাহলে সেক্ষেত্রে হবে 1, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে 1 আর 1 গুণ করলে 1ই হয়। আর এখানে হবে আবারও একটা এ বি, কারণ এখানে আমাদের নিচে 1 আছে, সেই 1 দিয়ে যদি এ কে ভাগ করি তাহলে এ হয়, এ যদি আর বি এর সাথে গুণ হয় তাহলে এ বি, তাই তো? এগুলো তো আমরা এখন পারি। ওকে, ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু এখন আমরা পারি কম বেশি। এখন যে কাজটা করা যাবে সেটা হচ্ছে ভগ্নাংশের ভাগ করতেছি, দুইটা ভগ্নাংশ আছে, আবার এটা ভাগ আকারে আছে। তো ভগ্নাংশের ভাগটা কিভাবে করে, জাস্ট গুণ দিয়ে উল্টায় দেয়, তাই তো? ধরো -1 মাইনাস এ বি বাই এ বি, ঠিক আছে, সরি এ বি না, বাই বি গুণ, ভগ্নাংশের ভাগ কি করে, গুণ দিয়ে উল্টায় দেয়, নিচেরটা উল্টায়। হ্যাঁ, নিচেরটা উল্টানো মানে কি, এ উপরে যাবে, কি বলো, পা উপরে মাথা নিচে, এটাই তো উল্টায়। 1 প্লাস এ বি, ঠিক আছে, 1 প্লাস এ বি, খুবই ভালো কথা, সুন্দর কথা, মিটা যাচ্ছে, ভালো লাগছে। এটা দেখো তোমার হচ্ছে মাইনাস কমন নিলাম, তাহলে 1 প্লাস এ বি। দেখো তো ভাই, এটা কাটাকাটি করা যায়, একই তো, একই জিনিস, কাটাকাটি করা যায়। তো কাটাকাটি করে ফেললাম। কাটাকাটি করলে এখানে কি থাকবে, শুধুমাত্র থাকবে মাইনাস এ, আর এখানে থাকবে বি, তাহলে মাইনাস এ বাই বি, ঠিক আছে, মাইনাস এ বাই বি। তাহলে এটা একটা ঢাল আমরা পাইলাম, একটু ক্যালকুলেশন করে ছোট বানাইলাম, ছোট বানায় তাহলে প্রথমে একটা ঢাল পেয়েছিলাম -1, এখন একটা ঢাল পেলাম মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি। এখন কথা হচ্ছে ভাইয়া, যে আপনি তো ঢাল বের করতে বললেন, আপনার কথা মতন আমি ঢাল বের করে ফেললাম, খুব ভালো কথা ভাইয়া, ঢালটা বের করে ফেলছো, কংগ্রেচুলেশনস, যে তুমি অলরেডি ধরো তোমার 3 মার্কের অ্যান্সার তুমি করেই ফেলছো, 4-এ 3 মার্ক পাওয়ার মতন অ্যান্সার হয়ে গেছে। এখন শুধু জাস্ট এই 1 মার্ক, সে একটা মার্ক বাদ আছে। সেটা হচ্ছে ভাইয়া, কখন মনে রেখো যে সমরেখ হলে ঢাল কি হয়, সমান হয়। ওই যে একই সরলরেখার জন্য কখনো আলাদা ঢাল পাবো না, সমরেখ হলে কি হবে, ঢাল সমান হবে, ঠিক আছে। আর যাই হোক, ঢাল আলাদা হবে না, সমরেখ হলে ঢাল সমান হবে, ঠিক আছে। তাহলে যেহেতু সমরেখ বলছে, তাহলে অতএব সমরেখ হলে কি হবে, সমরেখ হলে এই যে আমাদের ঢাল, এই যে প্রথম ঢালটা ইজ ইকুয়ালস টু কি হবে, ওই যে দ্বিতীয় এম বিসি ঢাল। তাহলে একই সরলরেখার জন্য কখনো আলাদা ঢাল পাবো না, সমরেখ হলে ঢাল হবে সমান। ওকে, এরপরে এম এ বি আমাকে বলে দিছে হচ্ছে কত, বলে দেয় নাই, কষ্ট করে বের করছি। তারপরে হচ্ছে কি বলতো, বিসি কত বলে দিছে, মাইনাস এ বাই বি। দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, 1 ইকুয়ালস টু এ বাই বি। এতটুকু রাখলে কি হবে নাকি? হ্যাঁ, এতটুকুই রাখতে বলছে না, কি বলছে, কি বলছে ভাই, আপনার কথা মতন তো সমরেখ বের করতেছি, একটা মনে প্রমাণ করতে বলছে না, দেখাইতে বলছে এ ইকুয়ালস টু বি, দেখাইতে বলছে এ ইকুয়ালস টু বি। ওকে, দেখাই দিব সবাইকে। এই যে দেখো, দেখো এই যে নিচের বিটা ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে বলতো, গুণ, এই পাশে আসলে কি হয়ে যাবে বলতো, গুণ হয়ে যাবে। তার মানে কি, বি ইকুয়ালস টু এ, দেখাইতে বলছে এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু এ চলে আসছে, ভুল নাকি? একই, একই না, হ্যাঁ একই। বি মানে এ মানে বি, এটাই আমাদের দেখাইতে বলছে, শোড, দেখিয়ে দিলাম। ওকে, আশা করি হ্যাঁ তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা যাই না করে চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে, সেটা হচ্ছে আমাদের গ নাম্বারটা। গ নাম্বারে বলা হয়েছে ডি বিন্দুগামী এবং ডি বিন্দুগামী, ডি বিন্দু আবার কোথায়, এই যে ডি বিন্দুগামী, কে স্কয়ার কমা 2k। আচ্ছা, ডি বিন্দুগামী এবং 1/k ঢাল বিশিষ্ট সরলরেখাটি, আচ্ছা তার একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, আর এই ঢাল বিশিষ্ট একটি সরলরেখার কথা বলা হয়েছে, ঠিক আছে। কোশ্চেন পুরোটা পড়তে গেলে আসলে এত কিছু মাথায় রাখা সম্ভব না, ঠিক আছে। আমরা যতটুকু পড়ছি, আমরা একটা বিন্দু পাইছি আর একটা ঢাল পাইছি, ঠিক আছে। আর সেই সরলরেখাটার কথা বলা হয়েছে, সেই সরলরেখাটা আবার কত, 5,6 বিন্দুগামী, 5,6 বিন্দুগামী। আচ্ছা, খুবই ভালো কথা, আমি আগে বিন্দু পাইছি,
বিন্দু সম্পর্কে জানছি আর ঢাল জানছি। তাহলে ভাই বিন্দু আর ঢাল জানলে, একটা বিন্দু আর ঢাল যদি তুমি জেনে যাও, তাহলে কি সরলরেখার সমীকরণের দিকে তোমাকে ইঙ্গিত করছে না? বিন্দু আর ঢাল জানলে সরলরেখার সমীকরণের দিকে তোমাকে নিয়ে যেতে চাচ্ছে। বাবা চলো সরলরেখার সমীকরণের দিকে যাই। তাহলে যাই, চলো একসাথে যাই। তাহলে আমরা জানি সরলরেখার সমীকরণ বের করার একটা সূত্র আমরা জানি, তাই তো? সরলরেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র কি জানি বলো তো? যে সরলরেখার সমীকরণ, ঠিক আছে? সমীকরণ বের করার যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে y - y1 = m * x - x1। আরেকটাও জানি, কিন্তু এটাই কেন লিখলাম? যে ভাইয়া দুইটা তো জানেন, একটা লিখলেন। কারণ যেইভাবে আমাদের ডাটাটা দেওয়া থাকবে আমরা ওই অনুপাতে সূত্র নিব, ওই অনুযায়ী সূত্র নিব। কিভাবে? যেমন এখানে আমার একটা বিন্দু আর ঢাল বলা হয়েছে, একটা বিন্দু ডি দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে। তাহলে যেহেতু একটা বিন্দু আর হচ্ছে আমার ঢাল দিয়ে দিছে, তাহলে সেক্ষেত্রে সূত্র এটাই হবে। ওকে, কারণ এখানে দেখো ঢাল আর হচ্ছে কি বলতো, যে একটা বিন্দু x1 y1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার যে ডি বিন্দুটা, আমি একটু দেখে নিই আমার ডি বিন্দুটা কি বলা হয়েছে, k, k স্কয়ার, k স্কয়ার, 2k, শেষ, k স্কয়ার, 2k। ওকে, দেখে নিব, ভুল করা যাবে না। কোশ্চেন তোলাতে অবশ্যই আমরা সুন্দরভাবে নির্ভুলভাবে কোশ্চেন তুলবো, ঠিক আছে? আচ্ছা, k স্কয়ার, 2k। এরপরে হচ্ছে যে ঢালটা বলেছে, সেই ঢালটা হচ্ছে 1/k, ঢালটা বলে দিছে 1/k। ওকে, ঢাল মানে m = 1/k। তাহলে অতএব সরলরেখার সমীকরণ হবে, ঠিক আছে? সরলরেখার সমীকরণটা কি হবে বলতো? y - y1 কত হবে বলতো? y1 এর জায়গায় দেখো 2k, এই যে y এর জায়গায় প্রথমটা তো অবশ্যই x এর মান, পরেরটা y এর মান। এটা হচ্ছে x এর মান, এটা y এর মান। তাহলে এটা হচ্ছে 2k, মানে এটা কিন্তু এই x আর y না, মানে এখানকার ভুজ আর কোটি, ঠিক আছে? আর m হচ্ছে কি 1/k x - k স্কয়ার। এই তো শেষ। এতটুকু রেখে দিলেই হয়ে যাচ্ছিল, কিন্তু একটু দেখার সৌন্দর্যের জন্য বা আমরা যে একটু পারি, এটাও একটু স্যারকে দেখানোর জন্য আমরা একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে? যে আমরা পারি। দেখো কে এখানে ভাগ অবস্থায় আছে, দেখো ভাগ নিচে থাকলে মানে ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, yk, আর এখানে হবে হচ্ছে 2k স্কয়ার, এই যে k আর k গুণ করলে k স্কয়ার, আর এখানে হবে x - k স্কয়ার, ঠিক আছে? x - k স্কয়ার। ওকে, এরপর যে কাজটা করা যেতে পারে সেগুলো হচ্ছে আমরা সব এই পাশে নিয়ে যাই, তাহলে নিলে ভালো হবে। কারণ x কে কখনো নেগেটিভ রাখা যাবে না, আসলে অ্যাকচুয়ালি রাখা যাবে কিন্তু ব্যাপারটা ভালো লাগবে না, ব্যাপারটা দেখতে ভালো লাগবে না মোটেও, ঠিক আছে? টিচারের কাছেও ভালো লাগবে না। তো এটা = 0। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করি 2k স্কয়ার থেকে, মানে সদিশ পদ হতে হবে, একই ধরনের টার্ম হতে হবে, না হলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। তার মানে আমরা এখানে k স্কয়ার আমরা চাইলে বাদ দিতে পারি। তোমাদের কাছে আছে 2টা k স্কয়ার, আর এখানে আমার কাছে আছে একটা k স্কয়ার। তাহলে 2টা k স্কয়ার থেকে একটা k স্কয়ার বাদ চলে গেলে থাকবে একটা k স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার একটা k স্কয়ার, একটু সাজায় লিখি, x - yk আর প্লাস k স্কয়ার = 0। দেখো এইটা 0 = এইটা, মানেই হচ্ছে কি বলতো, এটা = 0, একই কথা। কথাটা কিন্তু একই। সরলরেখার সমীকরণ বের করে ফেলছি। আচ্ছা, উত্তর মনে হয়ে গেছে নাকি? হয় নাই? হয় নাই মনে, আরো কিছু ছিল তো, আর একটু ছিল, সেটা কি, যে এটা বলে দিয়েছে আবার হচ্ছে কি বলতো, এই সরলরেখাটি এবার 5,6 বিন্দুগামী, 5,6 বিন্দু দিয়ে যায়। তার মানে এত গামী বলতে হচ্ছে কি, ওই যে ঢাকাগামী বাস, ঢাকাগামী হলে কি ঢাকা দিয়ে যাবে, না হয় ঢাকায় যাবে বাসটা, ঠিক আছে? বাসটা ঢাকায় যাবে। তাহলে এত বিন্দুগামী মানে কি 5,6 বিন্দু দিয়ে চলে যাবে, সরলরেখাটা 5,6 বিন্দু দিয়ে চলে যাবে।
তার মানে ওই সরলরেখার উপরেই থাকবে কি এই 5,6 বিন্দু। ঠিক আছে? তাহলে সরলরেখার একটা বিন্দু কি হবে 5,6 বিন্দু। তাহলে ভাইয়া 5,6 বিন্দুগামী যদি হয়ে থাকে সরলরেখাটি লিখে নিব, সরলরেখাটি 5,6 বিন্দুগামী হলে তাহলে এই যে x অক্ষের মান কত 5, y অক্ষের মান কত 6। আর এই যে সমীকরণে প্রথমেই বলছিলাম যে ভাই x মানে কি x অক্ষ, y মানে কি y অক্ষ। x মানে x অক্ষ, y মানে y অক্ষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই বিন্দুটা তাহলে কি হচ্ছে বলো তো? যে এই যে এখানে, এখানে যে x অক্ষের মান কত হচ্ছে 5, y অক্ষের মান কত হচ্ছে বলো তো 6। বোঝা গেছে তো না? বোঝা গেছে? না বুঝলে আবার বলি। যে তোমার এখানে এই যে চলক, এই যে সরলরেখার সমীকরণে যে x আর y চলক থাকে না? এই x আর y চলক বলতে x হচ্ছে x এর মান, মানে x অক্ষের মান, y হচ্ছে কি বলতো y অক্ষের মান। ঠিক আছে? এই মানগুলো কিন্তু চেঞ্জ হয়, x অক্ষের মান y অক্ষের মান কিন্তু চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? এই যে তোমার স্থানাঙ্কের উপরে, স্থানাঙ্কের উপরে। স্থানাঙ্কে যদি তোমার হচ্ছে প্রথমে 5 থাকে তাহলে x অক্ষের মান 5, আর পরে যদি 6 থাকে তাহলে y অক্ষের মান 6। প্রথমে যদি এখানে 2 থাকতো x অক্ষের মান 2 হতো, y অক্ষের মান কত হতো 6। ঠিক আছে? আবার y অক্ষের মানও চেঞ্জ হতে পারতো, 3 আসতে পারতো। ঠিক আছে? তাহলে এইভাবে কি x অক্ষের মান আর y অক্ষের মান কিন্তু চেঞ্জ হয়, এক এক বিন্দুর জন্য এক একটা। ঠিক আছে? তাহলে যে এখানে 5,6 বিন্দু দিয়ে গেছে সেজন্য এখানে x অক্ষের মান কত 5, y অক্ষের মান কত 6। যদি তোমার 2,3 বিন্দু দিয়ে যেত তাহলে x অক্ষের মান হতো 2, y অক্ষের মান হতো 3। বোঝা গেছে? আচ্ছা, আশা করি এখন তো তোমরা হচ্ছে ক্লিয়ার। এখন আমাদের k এর মান চেয়েছে। ওকে, k এর মান খুব সুন্দরভাবে আমরা চাইলে বের করে ফেলতে পারি। এটা একটু দ্বিঘাত সমীকরণ লাগতেছে, তাহলে দ্বিঘাত সমীকরণটা যার পাওয়ার বেশি তার একটু সামনে দিই। হ্যাঁ, বস মানুষ একটু আগে যাক। এরপরে কি k এর পাওয়ারটা একটু কম একটা, আর এখানে k বলে কিছু নাই, ও সাধারণ জনগণ ও হুদাই আসছে দেখতে। ঠিক আছে? তাহলে ওরে হচ্ছে একটু পিছান রেখে দিই, থাকতে একটু। ঠিক আছে? এরপরে কি করতে হবে? এরকম দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করতে হয় অবশ্যই আমাদের মিডল টার্ম করতে হয়। থেকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে হচ্ছে মাঝখানের পথটাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে, মাঝখানে যে আমাদের পথটা আছে এই পথটাকে এমনভাবে ভাঙতে হবে যে ভাঙার ফলে আমি যে দুইটা পদ পাবো সেই দুইটা পদের গুণফল অবশ্যই আমাদের এই ধ্রুবক পদের সমান হবে। অবশ্যই কি হবে? এই ধ্রুবক পদের সমান হবে। কিভাবে ব্যাপারটা কাজ করে? আমি যদি এটা এখানে -5k আর -k লিখি তাহলে কিন্তু আমার মোটেও ভুল হয় না। কেন ভুল হয় না? কারণ দেখো -5টা k এর সাথে যদি -1টা k মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর বড় সংখ্যার আগের চিহ্ন বসালে দেখো এই -6k হয়। তো -6k এর জায়গায় আমি কিন্তু এই ব্যাপারটা লিখতে পারি। আর শুধুমাত্র এই ব্যাপারটাই কেন লিখলাম? কারণ হচ্ছে এইখানে আমাদের এই যে দেখো 5 আর যদি 1, এই 5 আর 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো এখানকার ধ্রুবক পদও পাওয়া যাচ্ছে। 5 অক্কে 5। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইভাবে ভেঙে ফেললাম। এরপরে এখান থেকে কে ব্যাপারটা কমন নিতে হবে। যদি আমি কে যদি কমন নিই দেখো এই যে দুইটার মধ্যে এখানে যে দুইটা আছে সেই দুইটা থেকে কে কমন নিচ্ছি। এখান থেকে যদি আমি কে কমন নেই তাহলে থাকবে হচ্ছে কে -5। আবার এইখানে আমি চাইলে -1টা কমন নিতে পারি। তাহলে -1 যদি কমন নেই তাহলে সেই ক্ষেত্রে যেই দুইটার মধ্যে থেকে কিছু কমন নাই, যার মধ্যে কিছুই কমন থাকে না তার মধ্যে 1 কমন যায়। ওকে, 1 সবার সাথেই কমন। আর এখানে মাইনাসটা লিখে দিব, তাহলে সেই ক্ষেত্রে এখানে কে হবে যে মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে প্লাস কে, আর এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে -5 = 0। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটার মধ্যে থেকে এই যে দেখো এই দুইটার মধ্যে যে ব্যাপারটা কমন আছে সেটা হচ্ছে k -5। তাহলে আমি যদি এখানে k -5টা কমন নেই তাহলে এখানে থাকবে k, এই যে দেখো এখানে থাকবে শুধু k আর এখানে থাকবে -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে কাজটা করতে হবে যে ভাই অঙ্কের এই পর্যায়ে এসে আসলে একটা কাজ করা যায় না, দুইটা কাজ করা যায়। দুইটা কাজ, ঠিক আছে? দুইটা যে কি কাজ করা যায় সেটা হচ্ছে এখানে দেখো যে আমরা এক পক্ষ কি করলাম এই k - 5টাকে রাখলাম, তাদের k - 5কে পছন্দ হয়েছে তারা k - 5কে রাখছে, আর এই যে গুণ আকারে k - 1 আছে এটাকে সাইড চেঞ্জ করে দিছে। তাহলে এখানে এটা গুণ আকারে আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে আর কি। তো এতটুকু মাথায় রাখবে ভাইয়া যে জিরোর সাথে পৃথিবীর যেই সংখ্যা যেই রাশি যাই গুণ করো না বা যাই ভাগ করো না কেন, গুণ ভাগ যাই করো না কেন, অ্যান্সার কত আসে? 0। অ্যান্সার কত আসে? 0। তার মানে এই মানটা কত হয়ে যাবে? 0 হয়।
এটা করা যায়। অথবা আরেকটা দল আছে আমাদের মধ্যে, আমরা আরেকটা দল আছি যারা বলবো যে না ভাই আমাদের কে মাইনাস ওয়ানটা পছন্দ হচ্ছে, আমরা কে মাইনাস ওয়ানটাকে রাখবো, আর হচ্ছে এই যে এই কে মাইনাস ফাইভটাকে জিরোর কাছে পাঠিয়ে দিব, যা আগের মতোই জিরো হয়ে যাবে। তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে আসলে দুইটা কাজই করা যায়, তো সেক্ষেত্রে আমাকে দুইটাই লিখতে হবে। তাহলে এখানে কে মাইনাস ফাইভ এই পাশে আসলে প্লাস ফাইভ, আর এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান। তাহলে আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেলাম, যেটা একটা না আসলে দুইটা। তাহলে অতএব কে ইকুয়ালস টু 5,1, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, যদি তোমাদের বোঝায় কোনো অসুবিধা থাকে, কোনো কিছু জানতে হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের মেনশন করে জানাবে। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।